নমস্কার বন্ধুরা। বাংলাতে বিজেপি 100% হেরেছে। বাংলাতে তৃণমূল কংগ্রেস 100% জিতেছে। সারা ভারতবর্ষে যতগুলো রাজ্যে উপনির্বাচন হয়েছে অথবা যেখানে যেখানে বিধানসভার সাধারণ নির্বাচন হয়েছে সেখানে কোথাও এরকম রেজাল্ট হয়নি যে 100% ফলাফল একটি দলের পক্ষে গেছে। শুধুমাত্র পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি 6টি বিধানসভার উপনির্বাচনে লড়াই করে 6টিতে গোহারা হেরেছে। তৃণমূল কংগ্রেস 6টিতে লড়াই করে 6টিতেই জিতেছে। এর মধ্যে একটি বিজেপি থেকে আপনার কেড়ে নিয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে বিজেপি বলেছিল, বিজেপি কখনো কোনো নেতা বলেছে 6টিতে জিতবে, কোনো নেতা বলেছে 5টিতে জিতবে, কোন নেতা বলেছে 1টিতে জিতবে, কিন্তু 6টিতেই হারবে এরকম কোন নেতা বলেনি। দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে জনরোষ রয়েছে সেই জনরোষের প্রতিফলন ঘটবে আপনার এই উপনির্বাচনে। কিন্তু উপনির্বাচনে যখন সবগুলোতেই হেরে ভূত হয়ে গেছে তখন সেই ভৌতিক চেহারা নিয়ে বিজেপির নেতারাই মিডিয়ার সামনে এসে বলছে উপনির্বাচনে শাসক দলই জেতে, উপনির্বাচনে জেতা সম্ভব না। কেউ কেউ বলছেন জিতে কোনো লাভ নেই, এই কারণে সেই রকম ভাবে লড়াই করেননি। কেউ আবার বলছেন নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে, নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে। কেউ বলেছে কলকাতায় বসে ওই এসি রুমে বসে নেতাগিরি করলে আপনার প্রত্যন্ত এলাকায় গিয়ে জয় পাওয়া সম্ভব না। এরকম নানান জনে নানান কথা বলছে। কেউ বলছেন অহংকার, অর্থাৎ বিজেপির নেতারা রাজ্যের শাসন ক্ষমতায় না এসেই অহংকারী হয়ে গেছেন। বিজেপির বাংলাতে সবচেয়ে বড় নেতা এই অর্থে যে যার নেতৃত্বে বিজেপি বাংলায় দুর্ধর্ষ লড়াই করে আপনার 2 নম্বর দলে পরিণত হয়েছিল, সেই দিলীপ ঘোষ আবার অভিষেক ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন অভিষেক ব্যানার্জি দারুণ নেতা, বুদ্ধিমান নেতা, এবং তিনি এই ক্ষেত্রে রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে বলেছেন যে রাহুল গান্ধীর চেয়ে অভিষেক ব্যানার্জি অনেক বড় নেতা, অনেক ভালো নেতা। তো তিনি এটা বলেননি যে তার দলের যে কোনো নেতার তুলনায় অভিষেক ব্যানার্জি কতটুকু ভালো নেতা সেটা বলেননি। সেটা বললে পার্টিতে টিকে থাকা মুশকিল হয়ে যাবে, তার কারণে আর এইটুকু জানি রাহুল গান্ধীকে সমালোচনা করলে তার দলের তেমন কোনো সমস্যা না। কিন্তু তিনি যখন অভিষেক ব্যানার্জির প্রশংসা করলেন তখন আবার বাংলার সমস্ত মিডিয়াতে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে দিলীপ ঘোষ কি এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কিনা। কারণ তিনি যে মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধাশীল, মমতা ব্যানার্জির সঙ্গে তার যে একটা সুসম্পর্ক রয়েছে, যদিও প্রবল প্রতিদ্বন্দ্বী তবুও সেটা মোটামুটি বিভিন্ন সময় তিনি পরিষ্কার করেছেন। তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেও তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয় পলিসিগুলো, আপনার যে জন উপকারে যে প্রকল্পগুলো, সেগুলো যে তিনি সঠিক মনে করেন সেটাও বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং মমতা ব্যানার্জিকে হারানো যে ভীষণ কঠিন সেটাও বুঝিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়েছেন এই কারণে যে তিনি তো গ্রাউন্ডে নেমে রাজনীতিটা করেছেন, লড়াই করেছেন, মানুষের কাছে গিয়ে লড়াই করেছেন, সেই কারণে তিনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্টে যিনি আছেন তিনি তো দিল্লির নেতাদের উপরে নির্ভরশীল হয়ে রাজনীতিটা করেন এবং তিনি নিজের ক্যাপাসিটিতে জিততে পেরেছেন এই কথা তিনি নিজেও বলবেন না, দুঃস্বপ্নেও বলবেন না। নানান ভাবে দিল্লির দ্বারা উপকৃত হয়ে, দিল্লির নেতাদের গাইডেন্স থেকে, দিল্লির নেতাদের পরিশ্রমের বিনিময়ে বা আরো নানান কারণে তিনি জিতে এমপি টেমপি হয়েছেন, পরবর্তী সময় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। কিন্তু উপনির্বাচন যখন এসেছে, যখন আপনার তার প্রথম দায়িত্ব হলো পার্টিকে উপনির্বাচনে দারুণ রেজাল্ট করিয়ে দলের কর্মীদের মনোবল বাড়িয়ে দেওয়া। উপনির্বাচনে যদি তিনি ভালো ফাইট দিতে পারতেন, দলকে যদি জেতাতে পারতেন, 2-3টে আসনে যদি জেতাতে পারতেন, তাহলে সারা পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের মনোবল আকাশ ছোঁয়া হয়ে যেত। তারা সেই ক্ষেত্রে এটা বুঝতে পারতো যে উপনির্বাচনেই যদি আমরা জিততে পারি তাহলে সাধারণ নির্বাচনে অবশ্যই জিততে পারবো।
এবং রাজ্য সভাপতি যদি কঠিন অবস্থাতে দলকে জেতানোর ক্ষমতা রাখেন, তাহলে অপেক্ষাকৃত বেটার অপরচুনিটি আসবে সাধারণ নির্বাচনে, 26-এর বিধানসভা নির্বাচনে। তখন তার নেতৃত্বে অবশ্যই আরো ভালো রেজাল্ট করা সম্ভব হবে। কিন্তু তিনি উপনির্বাচনে তেমন কিছুই করতে পারেনি এবং তার দল 100% হেরেছে। তারপরে তিনি স্বপ্ন দেখাচ্ছেন যে 26-এ আমরা ক্ষমতায় আসব। আসলে নিজেদের দক্ষতায়, নিজেদের যোগ্যতায় যদি আপনার রাজনীতিতে প্রমোশন না হয়ে কারোর কোলে বসে যদি কেউ ক্রেনে চড়ে বা কোলে করে নিয়ে বড় জায়গাতে নিয়ে বসিয়ে দেয়, তাহলে মাটিকে বোঝা, মানুষকে বোঝা খুব টাফ হয়ে যায়। তো বাংলার বিজেপি নেতাদের অনেকটা এই অবস্থায় হয়েছে। তার কারণে 26-এর নির্বাচনের আগের এই উপনির্বাচনে তারা ভেবেছিল আরজি করে যে মহিলা ডাক্তারের সঙ্গে যে ঘৃণ্যতম অপরাধ হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভের একটা অংশ তো ডেফিনেটলি রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে গেছে, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে গেছে। এইটাকে কাজে লাগিয়ে সহজে তারা জিতে যাবেন। তাদের পরিশ্রম করার দরকার নাই, ঝুঁকি নিয়ে মানুষের কাছে যাওয়ার দরকার নাই। তারা কঠিন লড়াই করে ক্ষমতায় আসবেন বা জিতবেন এক একটা আসন, সেই রকম ভাবার কোনো প্রয়োজন নাই। তারা যেমন ভাবে কেন্দ্র বাহিনী নিয়ে ঘোরেন টোরেন, যেমন ভাবে দিল্লি থেকে নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে সেইগুলোর পরিপ্রেক্ষিতে তারা শক্তিশালী মনে করেন নিজেদেরকে, সেইভাবেই তারা উপনির্বাচনেও জিতে যাবেন। কিন্তু তারা বলেন উপনির্বাচনে জেতা সম্ভব না। তাহলে অন্যান্য রাজ্যে কিভাবে, সেখানকার বিরোধী দলগুলো কিভাবে জেতে? তাহলে আসামে কিভাবে উপনির্বাচনে কংগ্রেস জেতে? উত্তরপ্রদেশে কিভাবে উপনির্বাচনে সমাজবাদী পার্টি জেতে? উপনির্বাচনে বিহারে কিভাবে আরজেডি বা অন্যান্য বিরোধী দলগুলো জেতে? বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে উপনির্বাচন হয় সেখানে যে শাসক দল রয়েছে তারাও যেমন বিজয়ী হয়, তাদের যারা প্রবল প্রতিদ্বন্দ্বী বিরোধী দল থাকে তারাও তো বিজয়ী হয়। তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে জিতে এসে বিরোধী কোনো না কোনো প্রতিনিধি বিধানসভাতে গেছেন, সেখানে পশ্চিমবাংলায় কেন সম্ভব হবে না এটা? তো এইটা কারা বলে যে উপনির্বাচনে শাসক দলই জিতবে, উপনির্বাচনে বিরোধী দলের পক্ষে জেতা সম্ভব না? এটা কারা বলে? যারা অক্ষম, যাদের যোগ্যতার অভাব রয়েছে, যাদের দক্ষতার অভাব রয়েছে, যারা পরনির্ভরশীল, যারা পরমুখাপেক্ষী, যাদের নিজেদের মেরুদণ্ডের জোরে কিছু করা সম্ভব না, যারা সহজে নেতা হয়ে গেছেন, যাদেরকে ওপর থেকে হঠাৎ করে কেউ কোলে করে এনে কোনো একটা বড় জায়গায় বসিয়ে দিয়েছেন, একমাত্র তারাই এটা ভাবেন। আর প্রকৃত মাটি থেকে, মানুষের মধ্য থেকে নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে যারা উপরে ওঠেন, তারা জানেন যে কঠিন পরিস্থিতিতে নেতার সুযোগ, নেতৃত্ব দেওয়ার, নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ থাকে কঠিন অবস্থাতে। সুতরাং পশ্চিমবাংলার এই যদি বিজেপির জন্য যে কঠিন সময় চলছে, সেই কঠিন সময় খুব তাড়াতাড়ি শেষ হবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী বিধানসভা নির্বাচনে তো বিজেপির কঠিন সময় বরং আরো কঠিন হবে, কঠিনতর হবে বা কঠিনতম হবে, সেরকম সম্ভাবনা বেশি চোখে দেখা যাচ্ছে। তো এই কঠিনতর অবস্থাতে বিজেপির নেতাদের তো সুযোগ ছিল তার দলকে উজ্জীবিত করার, দলকে নতুন করে আশান্বিত করার এবং দিল্লির নেতাদেরকে এটা বোঝানোর যে তোমরা অতটা লাগবে না, আমরা নিজেরাই ক্যাপাবল। যেরকম ভাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নিজের মেরুদণ্ডের জোরে একজন মহিলা হয়ে একটা রাজনৈতিক দল বানিয়ে, একটা জাতীয় রাজনৈতিক দল থেকে বেরিয়ে এসে, যে দল ভারতবর্ষে সবচেয়ে বেশি সময় শাসন করেছে সেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে একটা যুবতী মেয়ে, সেই মেয়ে নিজে রাজনৈতিক দল বানিয়ে সেই দলটাকে প্রতিষ্ঠিত করে একের পর এক নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে, কখনো লোকসভাতে জিতেছে, কখনো বিধানসভাতে প্রবেশ করেছে, তার দলের প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন, কখনো পঞ্চায়েত নির্বাচনে ভালো রেজাল্ট করেছেন, কখনো মিউনিসিপ্যাল ইলেকশনে ভালো রেজাল্ট করেছেন। এইভাবে করতে 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 শেষ পর্যন্ত 2011 সালে সম্পূর্ণভাবে সিপিএমকে উৎক্ষিপ্ত করে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্ষমতা দখল করেছেন। এরপর থেকে তিনি নিজের ক্ষমতায়, তার এই ক্ষমতায় পশ্চিমবঙ্গে বাংলা তৃণমূল কংগ্রেসকে জেতানোর পেছনে না দিল্লির কংগ্রেস ক্রেডিট নিতে পারে, না দিল্লির বিজেপি ক্রেডিট নিতে পারে। যদি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার ক্রেডিট যদি কারোর নেতার
কোনো একজন নেতার যদি থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জি ছিল এবং তার নিজের দলের নেতাদের কর্মীদের ক্রেডিট ছিল। যদি অন্যান্য দলের নেতারাও বিভিন্ন সময় ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, তাহলে এটা প্রমাণিত করেছেন তিনি যে চেষ্টা থাকলে, দক্ষতা থাকলে, যোগ্যতা থাকলে, মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে নিজের জোরে অন্য কারো সহযোগিতা ছাড়া ইলেকশনে জেতা যায়। বাংলার বিজেপি, বঙ্গ বিজেপির নেতারা এটা বিশ্বাস করেন না। হ্যাঁ, বিশ্বাস করেছিলেন তিনি দিলীপ ঘোষ। তিনি দলকে উপনির্বাচনে জিতিয়েছিলেন, দলকে লোকসভা নির্বাচনে জিতিয়েছিলেন, দলকে বিধানসভা নির্বাচনে 2 নম্বর দলে পরিণত করেছিলেন। তিনি ছাড়া আর তার আগে না কেউ পেরেছেন, না তার পরে কেউ পারছেন। এইরকম অবস্থাতে আগামী বিধানসভা নির্বাচন মোটামুটি 1 বছর থেকে 1.5 বছরের মতন সময়ের ব্যবধানে হতে যাচ্ছে বাংলাতে। সেই নির্বাচনে কিরকম রেজাল্ট হতে পারে, বাংলা বিজেপি লড়াই কতটুকু করতে পারে, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর এটা তো অবশ্যই যে কেন্দ্রে যতক্ষণ পরনির্ভরশীল বিজেপির সরকার থাকবে, এনডিএ সরকার থাকবে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলায় এসে মমতা ব্যানার্জিকে খুব বেশি চ্যালেঞ্জ দেওয়া এই মুহূর্তে আর নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এদের পক্ষে সম্ভব না। কারণ কেন্দ্রে যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেন্দ্রের সরকার যদি পড়ে যায়, তাহলে তাদেরকে মমতা ব্যানার্জির কাছে আসতে হবে, কলকাতাতে আসতে হবে, কলকাতার মুখাপেক্ষী হতে হবে। ভারতের পুরনো রাজধানী, ব্রিটিশ আমলের ভারতের রাজধানীতে এসে এখান থেকে অক্সিজেন নিয়ে গিয়ে দিল্লিতে কেন্দ্রের সরকারটাকে টিকিয়ে রাখতে হবে। এই কারণে 26-এ বাংলাতে বিরাট বড়, মানে 21-এর মতো বিশাল লড়াই হবে, এইরকমটার সম্ভাবনা একেবারেই দেখা যাচ্ছে না। আর মাদারিহাট, হারোয়া, মেদিনীপুর, তালডোংরা, সিতাই, নৈহাটি এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর, গোহারা হারার পর দিল্লির নেতারা তো আরো বেশি করে মুষড়ে পড়বেন। তাদের মন ভেঙে যাবে, তারা দুর্বল হয়ে যাবেন মানসিকভাবে। বাংলার বিজেপি নেতাদের ওপর তাদের আস্থার অভাবের পরিমাণটা বাড়তে থাকবে আর কি। কি মনে হয় আপনাদের, বাংলায় এই পরাজয় বিজেপিকে আরো কতটা পেছনের দিকে নিয়ে যাবে? পেছনের দিকে বিজেপির অ্যাডভান্সমেন্ট কতটা বাড়বে? কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এটাও করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।